আজকে আমাদের গ্রামার নিয়ে মেনটেন করে কথা বলতে পারতেছি না, ক্ষমা করবেন, রোজার দিন। উদ্দেশ্য একটাই, জাতির জনকের যে প্রাপ্য সম্মান সেটা আমরা এস্টাবলিশ করতে চাই, জননেত্রী শেখ হাসিনার যে সম্মান সেটা আমরা ফিরিয়ে আনতে চাই। শীঘ্রই আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে ফিরছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠে যাচ্ছে? তবে শেখ হাসিনা স্পষ্ট করে বলে দিয়েছেন, তৈরি হন, আবার ফিরতে হবে দেশে, মাঠে নামতে হবে। এখন যদি আওয়ামী লীগ কিংবা সংশ্লিষ্ট কেউ এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে এবং আদালত যদি প্রজ্ঞাপনটিকে আইনগতভাবে ত্রুটিপূর্ণ বা অসাংবিধানিক ঘোষণা করে, তবে কিন্তু এটি বাতিল হয়ে যাবে। শেখ হাসিনা মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে বৈঠকে অংশ নেওয়া কোনো নেতার ধারণা শেখ হাসিনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। সব মিলে আওয়ামী লীগকে সক্রিয় করতে 5টি সিদ্ধান্ত হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। ইউনূসের কপালে 970 কোটি টাকা দিয়ে মামলা যেটা শুরু হতে যাচ্ছে, সেটা তার প্রথম শুল এবং সেই শুলে উনি বিদ্ধ হবেন। বিদ্ধ হয়ে তাকে কাঠগড়ায় উঠতে হবে এবং তিনি নিজেকে ডিফেন্ড করার কোনো রাস্তা খোলা রাখেননি। তিনি নিজেকে ডিফেন্ড করতেই পারবেন না, কারণ তিনি প্রজ্ঞাপন জারি করেছেন, সেখানে তার সই রয়েছে। আর মাল গেছে কোথায়? মাল গেছে তার এনজিওতে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই যে অন্যায় এবং অবৈধ যে নিষেধাজ্ঞা এবং এই যে অবৈধ যে প্রজ্ঞাপনটি, এটি বাতিলের পথটি কি, আইনগত পথটি কি? প্রধানত দর্শক 3টি পথ রয়েছে। 1, আদালতের রায়ের মাধ্যমে। এখন যদি আওয়ামী লীগ কিংবা সংশ্লিষ্ট কেউ এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এবং আদালত যদি প্রজ্ঞাপনটিকে আইনগতভাবে ত্রুটিপূর্ণ বা অসাংবিধানিক ঘোষণা করে, তবে কিন্তু এটি বাতিল হয়ে যাবে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে গণভোটের বিরুদ্ধে একটি রিট হয়েছে। একইভাবে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞার বিরুদ্ধেও কিন্তু একটি লিগ্যাল চ্যালেঞ্জ, যেটাকে আমরা বলি, সেটা আসতে পারে। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে আইসিটি বা ট্রাইব্যুনালে চূড়ান্ত ফয়সালা। যেহেতু নিষেধাজ্ঞাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত, যেহেতু মানে ওই প্রজ্ঞাপন বলেছে যে যতক্ষণ পর্যন্ত না রায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ। তাই ট্রাইব্যুনাল যদি তার চূড়ান্ত রায়ে আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ না করে ভিন্ন কোনো দণ্ড দেয় বা খালাস দেয়, তবে সরকার সেই রায়ের ভিত্তিতে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। তবে দর্শক, আইসিটির যে বর্তমান অবস্থার আপনারা সবাই জানেন যে বিচারহীনতার যেই নমুনা তারা স্থাপন করেছে, শেখ হাসিনার বিচারের নামে যে প্রহসন তারা করেছে এবং অন্যান্য বিচারগুলো যেগুলো হচ্ছে, সেখানেও আমরা প্রতিদিন যে ধরনের নজিরবিহীন নাটক দেখছি। সেখানে সেই আইসিটি এরকম কিছু একটা করবে, এরকম আশা করাটা দুরাশা। মানে হনুমান তো দর্শক রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে না, তাই না? তো একটি সর্বতোভাবে যে প্রহসনের আদালত বলে, এটা যেটা দেশে বিদেশে এখন একেবারে এস্টাবলিশড, যেটা একটা প্রহসনের আদালত, সেটা আর যাই করুক কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না। কাজেই সেই ট্রাইব্যুনাল কি রায় দেবে সেই আশায় যে এক্সিস্টিং সেটআপ, এটা যদি বজায় থাকে, মানে যে রাজাকার অধ্যুষিত যে ট্রাইব্যুনাল, এটা যদি বজায় থাকে, তাহলে এখান থেকে সেরকম কোনো কিছু আসার সম্ভাবনা নেই। আরেকটা রাস্তা আছে, বিএনপি সরকার যদি রাজনৈতিক সমঝোতা বা নতুন আইনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, তবে তা কিন্তু বাতিল করা সম্ভব। তো নতুন সরকার কিভাবে আওয়ামী লীগের উপর থেকে বিএনপি সরকার এই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে? একটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার যে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছিল, যেটির কথা আপনাদেরকে শুরুতেই বললাম। এখন দর্শক, সংবিধানের 93 এর 2 অনুচ্ছেদ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার 30 দিনের মধ্যে কিন্তু সেটাকে পাশ করতে হবে। এখন বিএনপি সরকার যদি এই অধ্যাদেশটি সংসদে পাশের জন্য উত্থাপন না করে বা এটি প্রত্যাখ্যান করে কোনো প্রস্তাব পাশ করে, তবে কিন্তু এই অধ্যাদেশটি তার কার্যকারিতা হারাবে এবং দলের উপর থেকে, আওয়ামী লীগের উপর থেকে আইনি বাধাটা কিন্তু সরে যাবে। আচ্ছা, দ্বিতীয়টি আরো সহজ একটি রাস্তা। দ্বিতীয়টি হচ্ছে যে প্রজ্ঞাপনের মাধ্যমে এটা জারি করা হয়েছিল, সেইটাকে প্রত্যাহার করা। এখন নিষেধাজ্ঞাটা মূলত আমি আপনাদেরকে শুরুতেই যেমন বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হয়েছে। এখন এই বিএনপি সরকার চাইলে যেকোনো সময় একটা পাল্টা প্রজ্ঞাপন বা গেজেট জারি করে কিন্তু আগের নিষেধাজ্ঞাটাকে সরাসরি বাতিল করতে পারে। এখন এটার জন্য কিন্তু নতুন কোনো আইনের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র আমি মনে করি যে সরকারের সদিচ্ছাই কিন্তু যথেষ্ট। এবার আরেকটি রাস্তা হচ্ছে রাজনৈতিক সমঝোতা এবং সংলাপ।
এখন নির্বাচন পরবর্তী যে স্থিতিশীলতার স্বার্থে এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি চাইলে কিন্তু আওয়ামী লীগের সাথে একটি রাজনৈতিক সমঝোতায় আসতে পারে। এখন অলরেডি দেশের অর্ধেক মানুষকে বাইরে রেখে কিন্তু একটি একটা প্রহসনের নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। সেইটার মাধ্যমে তারেক জিয়ার যে মন্ত্রিত্ব সেটি কিন্তু শুরু থেকেই সেইটির অবস্থান কিন্তু খুবই দুর্বল। একদিকে তাকে বিএনপি জামাতকে মোকাবেলা করতে হচ্ছে, অন্যদিকে দেশের অর্ধেক মানুষ এই ভোটে অংশগ্রহণই করেনি। এই সরকারের প্রতি তাদের কোনো আস্থাই নেই। তাহলে এই আস্থাটাকে ফিরিয়ে আনার জন্য একটা মিনিমাম একটা দেশ চালাতে যে স্থিতিশীল অবস্থাটার প্রয়োজন হয়, রাজনৈতিক স্থিতিশীলতাটার প্রয়োজন হয়, সেইটার জন্য তারেক জিয়া সে আওয়ামী লীগের নেতৃত্বের সাথে এক ধরনের সমঝোতার পথ কিন্তু বেছে নিতে পারেন। সেই সাথে তো বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এক ধরনের আন্তর্জাতিক চাপও রয়েছে। আওয়ামী লীগ ফিরবে যে তাতে কোনো সন্দেহ নাই, সরকারের তরফ থেকে ফিরবে বা ফেরানো হবে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার দিয়েছিলেন এবং এমনকি মৌলবাদী সাম্প্রদায়িক জামাতকেও পর্যন্ত রাজনীতি করবার অধিকার দিয়েছিলেন। আজকে তারই পুত্র তারেক রহমানের আমলে আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকবে না, সেটি তারেক রহমানের ইচ্ছাই হোক বা আন্তর্জাতিক সমীকরণে হোক না কেন, যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে এমন আলামতই পাওয়া গেছে। বাংলাদেশের রাজনীতিতে আসলে প্রতিনিয়ত ঝড় পূর্বাভাস এবং অনেক পূর্বাভাস অন্যরকম হচ্ছে, পাল্টে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতেই আছে। আজকেই সকালের দিকে দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কিছু নেতার সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শেখ হাসিনা। দীর্ঘ বিরতির পর এই প্রথম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত কড়া এবং সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন তিনি। শেখ হাসিনা স্পষ্ট করে বলে দিয়েছেন, তৈরি হন, আবার ফিরতে হবে দেশে, মাঠে নামতে হবে। আজকের এই বৈঠকে শেখ হাসিনা ঠিক কি বলেছেন, কেন তিনি হঠাৎ নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিলেন এবং বিএনপি ও নির্বাচন নিয়ে তার বিস্ফোরক মন্তব্যগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে? মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্যের বাসভবনে, যেখানে কেন্দ্রীয় কমিটির বেশ অনেক সদস্যই উপস্থিত ছিলেন। এই বৈঠকে সবচেয়ে আলোচিত দিক হলো শেখ হাসিনার দেওয়া সরাসরি নির্দেশ। তিনি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিন, কারণ এবার সবাইকে দেশে ফিরতে হবে এবং দেশের রাজনৈতিক ময়দানে সক্রিয় হতে হবে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছে, তবে কি শেখ হাসিনা কোনো শক্তিশালী মহলের কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন? অনেক নেতার ধারণা, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নেত্রী হয়তো কোনো বড় আশ্বাস পেয়েছেন। বৈঠকে শেখ হাসিনা গত 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি এই নির্বাচনকে একটি প্রহসন হিসেবে অভিহিত করেছেন। বৈঠকে উপস্থিত বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশের বর্তমান পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। শেখ হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক পর্যবেক্ষক বাংলাদেশে থাকাকালীন বলেছিলেন নির্বাচন খুব ভালো হয়েছে, কিন্তু তারাই আবার নিজেদের দেশে ফিরে গিয়ে রিপোর্ট দিয়েছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল একটি সাজানো নাটক। শেখ হাসিনা নেতাদের সতর্ক করে বলেন, এসব দুমুখ লোকদের ভরসায় আমাদের বসে থাকলে চলবে না। তিনি নির্দেশ দিয়েছেন, কেন এই নির্বাচন প্রহসন তার উপযুক্ত ব্যাখ্যা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ শুরু থেকেই ভোটের হার নিয়ে প্রশ্ন তুলে আসছে। শেখ হাসিনার দাবি, এই নির্বাচনে কোনোভাবেই 60% ভোটের হিসাব মেলানো সম্ভব নয়। তিনি গর্বের সাথে উল্লেখ করেন যে তার ভোট বর্জনের আহ্বানে দেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে। মজার ব্যাপার হলো, শেখ হাসিনা তার শাসনামলের 2018 সালের নির্বাচনের দিনের ভোট রাতে হওয়ার অভিযোগের প্রসঙ্গটি টেনে আনেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এবার তো 12 ফেব্রুয়ারি ভোট 11 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ব্যালট বক্স বোঝাই করে রাখা হয়েছিল। অর্থাৎ তিনি বর্তমান নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বৈঠকে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থাকা বর্তমান নিষেধাজ্ঞা। শেখ হাসিনা যুক্তি দিয়ে বলেন, এই নিষেধাজ্ঞা দুটি কারণে সম্পূর্ণ অবৈধ। প্রসঙ্গত, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যার জন্য সন্ত্রাস দমন আইনে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া যায়। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তিনি অবৈধ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, একটি অবৈধ সরকারের দেওয়া কোনো নির্দেশই আইনত বৈধ হতে পারে না। তিনি বিএনপি সরকারের নাম না নিলেও বর্তমান শাসন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে, তবে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেব এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব।
মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত নেতারা শেখ হাসিনার কণ্ঠে সেই চিরচেনা আত্মবিশ্বাস লক্ষ্য করেছেন। তিনি জোর গলায় দাবি করেছেন যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কখনোই স্বীকৃতি দেবে না। বৈঠকে গুরুত্বপূর্ণ অনেক নেতা উপস্থিত ছিলেন, যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। তবে বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, তিনিও বৈঠকে উপস্থিত ছিলেন এমনটা শোনা যাচ্ছে, এবং আরো অনেকেই উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই মাঠের পরিস্থিতি তুলে ধরেন এবং নেত্রীর নির্দেশে উজ্জীবিত হন। দর্শক, শেখ হাসিনার এই দেশে ফেরার ডাক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিতে পারে। একদিকে তিনি আন্তর্জাতিক মহলের সমর্থনের আশা করছেন, অন্যদিকে মাঠ পর্যায়ের নেতাদের প্রস্তুতি নিতে বলছেন। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি সত্যি রাজপথে বড় কোনো কর্মসূচিতে ফিরছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ কাজ করছে? আপনার কি মনে হয় শেখ হাসিনার এই নির্দেশ কি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরার পথ দেখাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন 18 মাস দেশ চালালেন এবং দেশটাকে সুন্দর চালিয়ে একটা মহান জায়গায় নিয়ে গিয়েছেন, সেখানে প্রচুর লোকের প্রচুর অবদান রয়েছে। ডাস্টবিন শফিকের অবদান রয়েছে, আমাদের প্রফেসর আসিফ নজরুল তার অবদান রয়েছে, রেজওয়ানা ম্যাডামের তো প্রচুর অবদান। পরিবেশ নিয়ে তিনি যা কাণ্ড কারখানা করে ফেলেছেন, এখন তার নিজের পরিবেশ এখন ঠিক থাকলে হয়। যা অবস্থা দাঁড়িয়েছে, তার এখন নিজের পরিবেশ হয়তো ঠিক থাকবে না। তো এই যে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম না, 970 কোটি টাকা, যেটা আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী, তাকে দেশ থেকে চলে গেলেও তিনি বর্তমান প্রধানমন্ত্রী, তার বরাদ্দ করা বার্ষিক 970 কোটি টাকা গরিব মানুষের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ করা থাকে। সেই 970 কোটি টাকা তিনি বেমালুম ঝেড়ে দিয়েছেন। ঝেড়ে দেওয়ার মানে কি? ঝেড়ে দেওয়ার অর্থ তিনি একটি তার নিজস্ব এনজিও আছে, সেই এনজিওতে ওই টাকাটি ট্রান্সফার করার জন্য প্রজ্ঞাপন পর্যন্ত জারি করে দিয়েছিলেন। এই যে প্রজ্ঞাপন জারি করা মানে তিনি ওই সরকারের টাকাটা, যেটা গরিব মানুষের জন্য খরচা করার টাকা, সেই টাকাটা তিনি নিজে পকেটস্থ করবেন, তার এনজিও মারফত এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই যে তিনি যা কাণ্ড করেছেন, সবই তো হচ্ছে বিতর্কের ব্যাপার। এই নিয়ে মামলা হলে সে মামলায় অনেক দিন চলবে, সে মামলায় সাজা হতে হতে অনেক দেরি। কিন্তু এই যে 970 কোটি টাকা, যেটা সরকারি অর্থ, সেটা প্রজ্ঞাপন জারি করে তিনি সেই অর্থ নিজের এনজিওতে সেটা পাচার করেছেন বা পাচার করার চেষ্টা করেছেন, সেই ডকুমেন্ট কিন্তু এই সরকারের হাতে পড়ে গিয়েছে এবং সেই ডকুমেন্ট অনুযায়ী তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে। এটা তো লিখিত ডকুমেন্ট। সরকারি টাকা তুমি নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো, সেটা একটা সরকারি প্রজ্ঞাপন জারি করে নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো, ফলে অভিযোগটা একেবারে সরাসরি প্রতিষ্ঠিত। এগুলো তো অন্যান্যগুলোতে গিয়ে আপনার প্রমাণ করার ব্যাপার আছে, অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, সমস্ত কিছু চলবে। কিন্তু এই যে অভিযোগটা না, 970 কোটি টাকার অভিযোগটা, এটা একেবারে তার গলায় শুল হয়ে বিঁধে গেছে। এখন এই 970 কোটি টাকার জন্য প্রথম ওনাকে জেল কাটতে হবে। এই যে মামলাটা যেটা হতে যাচ্ছে, 970 কোটি টাকা নিয়ে যে মামলাটা হতে যাচ্ছে, এই মামলাটা নীতিগতভাবে ফৌজদারি মামলা হিসেবে ট্রিট করা হবে। এই মামলাটা মানে কে করবে সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে বিএনপির পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মামলাটা দিয়ে শুরু করা হবে, যেখানে তাকে প্রমাণ করতে হবে যে আমি এই টাকাটা আমি সরাইনি। কিন্তু প্রমাণ করার কোনো জায়গা নেই। সরকারি প্রজ্ঞাপন তিনি জারি করে দিয়েছেন, তার সই করা রয়েছে। 970 কোটি টাকা ওই ফান্ড থেকে এনে এই ফান্ডের থেকে টাকা নিয়ে ওই এনজিওর ফান্ডে দিয়ে দাও। এনজিও টাকার, এনজিওটা বকলমে ওনার, সেখানে রিজওয়ানা ম্যামেরও আবার একটা শেয়ার রয়েছে, ডাস্টবিন শফিকের একটা শেয়ার রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে দেশটাকে একেবারে লুটে পুটে খাওয়ার জন্য এই 18টা মাস এরা বসেছিল এবং আরো এটাকে প্রলম্বিত করার জন্য আরো নানান রকম ছলচাতুরি করেছিল, যার একটা অংশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফাঁস করে দিয়েছেন। এইটা দিয়ে সবে শুরু। এখন আপনারা বলতেই পারেন যে এই যে বাকি মামলাগুলো কি হবে, বাকি যে মামলাগুলো আছে না, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কি হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারটা আমি ওই তখন দুপুরের সন্ধ্যের ভিডিওতে বলতে ভুলে গিয়েছি, যেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিন্তু ওই তারেক রহমানের সঙ্গে যখন শেখ হাসিনার মিটিং হবে, সেই সময় কিন্তু ওইটা ঠিক হয়ে যাবে যে কবে উনি ফিরবেন।
তার আগে মাঠফাট এইগুলো সমস্ত পরিষ্কার করা হচ্ছে। আমি গতকালকেও বলেছিলাম আপনাদের, সমস্ত এখন সাফাই কর্ম হচ্ছে। সাফাই কর্মটা ঠিক হয়ে যাক, সাফাই কর্ম হয়ে গেলে তারপরে দেখবেন যে শেখ হাসিনা ঠিক সময় মতো চলে আসছেন, খুব একটা বেশি দেরি হবে না। আর এই যে মার্চের 12 তারিখে আপনাদের পার্লামেন্ট বসছে, এই মার্চের 12 তারিখে পার্লামেন্টে এই যত ওই যে 164 না কতগুলো হয়তো উনি করেছিলেন, আমার কোথায় লেখা আছে আমি এখন ধরতে পারছি না, 162টা অধ্যাদেশ ইউনূস সরকার জারি করেছিল। আমার হিসেবে আমি যা পেয়েছি 162, অনেক অনেক ফিগার বলছে, আমি যা পেয়েছি সেটা আমি বললাম। সত্যি হতে পারে, মিথ্যেও হতে পারে, গোলমাল থাকতে পারে ফিগারে, কারণ আমি এক দেশে থাকি, হয়েছে ঘটনা আরেক দেশে, আমার কাছে তো অনেক হাত ঘুরে আমার কাছে খবর আসছে, ফলে খবরের একটু এদিক ওদিক হতেই পারে। এই যে মার্চ মাসের 12 তারিখে যে আপনার এটা বসছে, পার্লামেন্ট বসছে, প্রথম পার্লামেন্টে আপনার এই যে অধ্যাদেশগুলো আছে সেই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে। এই আলোচনার 2-1টা অধ্যাদেশ হয়তো নোয়া হতে পারে, নাহলে পুরো জিনিসটাই তো অবৈধ হয়ে যাবে। যদি অধ্যাদেশটাই বাতিল হয়ে যায় তাহলে তো সরকারটাই নির্বাচনটাই বাতিল হয়ে যাবে, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। ফলে 2-4টে নিরামিষ অধ্যাদেশ হয়তো আলোচনা হতে পারে এবং গৃহীত হতে পারে। এবার গৃহীত হওয়ার পর সেটা বাস্তবায়ন হবে কি হবে না, দিনের আলোর মুখ দেখবে কি দেখবে না, সেটা পরের ব্যাপার। কিন্তু এরকম 2-10টা হয়তো অধ্যাদেশ নেওয়া হবে, ওই মানে গ্রহণ করা হবে। আর বাকি যেগুলো উঠলো না সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তার মধ্যে যেমন শেখ হাসিনার ফাঁসির আদেশ, শেখ হাসিনার বিচার, অমুকের বিরুদ্ধে মামলা, তমুককে এটা পাইয়ে দেওয়া যায়, যত কিছু আছে সব ওইগুলো বাতিলের পর্যায়ে যখন পড়ে যাবে তখন গিয়ে আসল খেলা শুরু হবে। অর্থাৎ মেন খেলাটা শুরু হবে কিন্তু 12ই মার্চের পার্লামেন্ট বসার পর, যখনই অধ্যাদেশ নিয়ে আলোচনাটা হবে তখনই শুরু হবে 12ই মার্চের পর আসল খেলা। তার আগে আগের ভিডিওতে যেমন আমি বললাম যে মানে এই ভিডিও শুরুতে যেটা আমি বললাম যে ইউনূসের কপালে 970 কোটি টাকা দিয়ে 970 কোটি টাকা দিয়ে যেমন মামলা যেটা শুরু হতে যাচ্ছে সেটা তার প্রথম শুল, এবং সেই শুলে উনি বিদ্ধ হবেন। বিদ্ধ হয়ে তাকে কাঠগড়ায় উঠতে হবে এবং তিনি নিজেকে ডিফেন্ড করার কোনো রাস্তা খোলা রাখেননি। তিনি নিজেকে ডিফেন্ড করতেই পারবেন না, কারণ তিনি প্রজ্ঞাপন জারি করেছেন, সেখানে তার সই রয়েছে। আর মাল গেছে কোথায়? মাল গেছে তার এনজিওতে, পৌঁছাক বা না পৌঁছাক, মাঝপথে থাকুক, কিন্তু আদেশটা তো জারি হয়েছে। বিচারক দেখবেন ঠিক আছে আদেশ তো জারি হয়েছে, আদেশকে দিয়েছে, আদেশ দিয়ে ডক্টর ইউনূস। মাল কার? মাল হচ্ছে সরকারের। কার জন্য মাল? গরিব মানুষের মাল। কে খাচ্ছে? খাচ্ছে হচ্ছে একটা মানে প্রধান উপদেষ্টা, তার বকলমে তার পকেটে যাচ্ছে এনজিওর মাধ্যমে। ফলে উনি গেলেন ফেঁসে। এই ফাঁসাটা শুরু হবে 970 কোটি টাকা দিয়ে। ওই জন্য গতকালকে বলেছিলাম এই 970 কোটি টাকা ওনার শুরু হয়ে দাঁড়ালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।